চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমলে আদতে কোনো উন্নয়ন বাংলাদেশে হয়েছে কিনা, যেটা নিয়ে আমরা গতকালকের আগের দিন সম্ভবত একটা পর্ব তৈরি করেছিলাম, যেখানে ভাই ভিডিও শেষ হয়ে গেছে, কিন্তু আমি উন্নয়নের ধারে কাছে খালি একটা পয়েন্টের আকারে উল্লেখ করেছিলাম। সেখানে 4-5টি নোট ছিল, সেটা আপনাদের বলতে বলতে আমার কন্টেন্ট শেষ হয়ে যায়, 8 মিনিট অতিবাহিত হয়ে যায়, কিন্তু কন্টেন্টের ধারে কাছে আমি পৌঁছাতে পারি নাই। সুতরাং আমাদের আজকের এপিসোডে আমরা বাদ বাকি যেগুলো আছে, যে ফান্ডামেন্টাল অর্গানাইজডভাবে বাংলাদেশ ডেভেলপ করছে, সেটার আমরা একটা দৃষ্টান্ত দেখে আসবো। তো চলুন শুরু করি, আর কথা না বাড়িয়ে আমাদের মূল পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে মুসলমানদের বাংলাদেশ। এখানে প্রায় অনেকে বলে 92% মুসলমান, সেখানে আমি বলবো 90% বা 88% মুসলমান। বাংলাদেশে যথেষ্ট পরিমাণে সনাতন ধর্মের ভাইয়েরা আছেন বা অন্য ধর্মের মানুষও কিন্তু এখানে সম্প্রীতির সাথে বসবাস করে থাকেন। সেই দিক থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে এই যে একটা ঈদ উদযাপিত হলো, বিশেষ করে আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনার আমলে বাংলাদেশের ধর্মীয় যে স্বাধীনতা সেটা খর্ব হয়ে গিয়েছিল, এটা বলার অপেক্ষা রাখে না। সেই দিক থেকে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাসে ইফতার মাহফিল বা ইফতারের যে অনুষ্ঠান, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিষেধই করে দেওয়া হয়। ঠিক সেখান থেকে বাইরে বেরিয়ে এসে এই 2025 সালের যে পবিত্র মাহে রমজান আমরা অতিবাহিত করলাম, কি যে একটা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সেটা অনুষ্ঠিত হয়েছে। অন্য বছর সেখানে সেরিতে গরুর গোশতই পর্যন্ত নিষেধ করে দেয়, কারণ আপনারা জানেন যে এটা ছিল ভারতীয় একটা চক্রান্ত। সেটা থেকে বাইরে বেরিয়ে এসে এই বছর যে একটা ঈদ উদযাপিত হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে প্রায় 15 বছর কি 17 বছর পরে একটা ঐতিহাসিক ঈদ আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং দ্রব্যমূল্যের দাম বলেন, মানুষের কেনাকাটা, জীবনযাত্রা যে পরিবর্তন বা এই যে একটা আনন্দ ঘন মুহূর্তে যে একটা র্যালি অনুষ্ঠিত হয়েছে, সেটা কিন্তু এক অনন্য নজির। এখন আমরা পরবর্তী ধাপটি নিয়ে আরও কথা বলি, সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা বা বাংলাদেশের মেডিকেল খাত, সেটা কিন্তু যথেষ্ট অগ্রগতি এবং উন্নয়ন লাভ করেছে। সেটা আপনারা জানেন যে বর্তমানে মানুষ ভারতে যেতে সেইভাবে চায় না, কারণ ভারতের চিকিৎসা ব্যবস্থা আপনি যতই ভালো বলুন, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা পর্যবেসিত হয়। সেই দিক থেকে বাংলাদেশ চীনের কাছ থেকে ব্যাপক মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল সহায়তা, এমনকি ভিসা সার্ভিস কিন্তু তারা পেতে যাচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের লাস্ট চীন সফরকে সামনে রেখে। যাই হোক, চিকিৎসা ব্যবস্থা কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাবে। বিশেষ করে দেশের কথা যদি বলি, এখন চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। আগে আপনারা জানেন, হ্যাঁ, আমরা ভারতকে কোভিড-19 টাকা অলরেডি আগে থেকে প্রদান করতাম, পরবর্তীতে তা বললো না যে আমরা টিকা দেওয়া যাবে না। সেই দিক থেকে বেরিয়ে এসে কীভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে গড়ে তোলা যায়, অবশ্যই তাসনিম যারা বাংলাদেশে এসেছে আপনারা জানেন, বা প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে একটা অগ্রগতি, সেটা অবশ্যই চিকিৎসা খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে, বাংলাদেশ কিন্তু পৃথিবীর শক্তিধর দেশের তালিকায় অলরেডি 47 নম্বর উঠে এসেছে। এটা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হচ্ছে। অনেকে বলছে এটা গুজব, এটা কিন্তু গুজব নয়। পৃথিবীর 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেকেন্ড পর্যায়ে আছে চায়না, গ্রেট চায়না যেটা। তাদের মধ্যে কিন্তু ব্যাপক দ্বন্দ্ব এবং হানাহানি, মানে বাণিজ্যিক একটা হয়ে থাকে, আপনারা জানেন যে একটা পাল্লাপাল্লি হয়ে থাকে। সেই দিক থেকে বাংলাদেশ বিশ্বের 47তম শক্তিধর দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। এখন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অগ্রগতির জায়গা। বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে, বিশ্বের দরবারে কিন্তু মাথা উঁচু করে দাঁড়ানোর সময় এখনই। তো এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ নিয়ে। গতকালকে হালকা একটু টাচ দিয়েছিলাম গত পর্বে। বিডিআর বিদ্রোহের যে শেখ হাসিনার মাধ্যমে কলুষিত রাজনীতির মাধ্যমে এতদিন তারা গ্রেপ্তার ছিল, তাদেরকে কিন্তু বাইরে বেরিয়ে আনা একটা সম্ভব হয়েছে, এবং তাদের বিচার, যারা এতদিন বিচার বহির্ভূতভাবে গ্রেপ্তার ছিল, তাদেরকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের একটা অনন্য নজির। এবং আপনারা জানেন যে সে একটা কতটা একটা আনন্দ ঘনমুহূর্ত ছিল। বিডিআরের যে জওয়ানরা এতদিন গ্রেপ্তার ছিল, একমাত্র শেখ হাসিনার কলুষিত রাজনীতির ভেতরে পড়ে, সেটার থেকে কিন্তু বাইরে বেরিয়ে এসে একটা সঠিক নজির প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেটা আমরা ফেব্রুয়ারি মাসেই লক্ষ্য করেছি। স্যার, আপনার চা। আর আমার চা তুমি নিয়ে এসেছো। বন্ধুরা, ভিডিওর এই মধ্যাহ্ন বিরতিতে একটু চা দিয়ে গেল ছোটো ভাই, একটু খেয়ে নিই। চিনি দিবা না আমি আদর? আচ্ছা, রাখো রাখো। যাই হোক, একটা মধ্যাহ্ন বিরতির পর আমরা পরবর্তী আলোচনায় আসি। সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে নিয়ে যদি কথা বলি। নির্বাচন, বর্তমান যিনি প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, সে কিন্তু বাংলাদেশের একজন যথেষ্ট শিক্ষিত এবং মার্জিত ব্যক্তিত্ব। এবং দীর্ঘ 15 বছর স্থানীয় নির্বাচন বলেন, উপজেলা পর্যায়ে নির্বাচন বলেন, বা জাতীয় পর্যায়ে সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচন কিন্তু একটা কলুষিতজনক নির্বাচন। এখানে ভোট কারচুপি, মনোনয়ন বাণিজ্য বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেটা কিন্তু আর লক্ষ্য করা যাবে না, কারণ এই ধরনের অগ্রগতি যদি চলতে থাকে, সেটা ধাপে ধাপে পর্যবেক্ষিত হয়, তাহলে নির্বাচন কোন পর্যায়ে যেতে পারে বা নির্বাচনের কার্যক্রম কাস্টমাইজ কীভাবে হতে পারে, আপনি একটু কল্পনা করে দেখুন।
যে কয়টি খাতে প্রফেসর মোহাম্মদ ইউনূস সংস্কার কমিশন গঠন করেছে তার মধ্যে নির্বাচন সংস্কার কিন্তু সবচেয়ে বড় তার লক্ষ্য থাকবে, কারণ তাদের মেন রোডম্যাপ বা মূল কার্যক্রম কিন্তু নির্বাচনকে সামনে রেখে তাদের যে দায়িত্বগুলো সেগুলো পরিচালিত হচ্ছে। সেই দিক থেকে বাংলাদেশের অর্গানাইজেশনাল যে মুভমেন্টগুলো আছে, সাংগঠনিক যে ব্যাপার স্যাপারগুলো আছে, সেখান থেকে নির্বাচন ব্যবস্থাকে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। অনেকেই বলতেছেন যে নির্বাচন কেমন কী হবে, দীর্ঘ 17 বছর ধরে আমরা যদি নির্বাচন লক্ষ্য করেছি সেরকম নির্বাচন হবে কি না, একটা নির্বাচন হয়েই দেখুক, তাহলে মানুষ হাড়ে হাড়ে টের পেয়ে যাবে যে সঠিক নির্বাচন ব্যবস্থা কাকে বলে। এটা আগে থেকেই অনুমান করা যাচ্ছে অন্যান্য অগ্রগতি উন্নয়নকে সামনে রেখে। যারা বলে যে কোনো উন্নয়নই হচ্ছে না, বা উন্নয়ন বলতে তারা যেটা বলে থাকে সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, সেটাও কিন্তু কোনো কাজ বসে নেই। যেগুলো কাজ সম্প্রসারণ হচ্ছে সেটা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এখন আমরা পরবর্তীতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিদেশের সাথে সম্পর্ক। এটা কিন্তু আমরা আগের পর্বে হালকাভাবে আপনাদের টাচ দিয়েছিলাম। বিদেশের সাথে সম্পর্কের দিক থেকে বাংলাদেশ সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে আছে। বিশেষ করে মার্কিন প্রশাসনের কথা বলি, চীনা প্রশাসনের কথা বলি, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আগে যে একটা নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে বেরিয়ে এসে বর্তমান যে ব্যবস্থাপনার মধ্যে আছে, এটা অবশ্যই একটা অগ্রগতির জায়গা বলে আমি মনে করি। সেই দিক থেকে বাংলাদেশের গোটা দিক যদি বিবেচনা করে বলা যায় যে অগ্রগতি আসলে কতটা হচ্ছে, অবশ্যই অগ্রগতি হচ্ছে, কিন্তু যারা দেখতে পায় না বা অগ্রগতি যারা অনুধাবন করতে পারে না তারা কখনোই সেটাকে সঠিকভাবে অনুধাবন করতে পারবে না। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে আস্থা এবং ভালোবাসার জায়গা। এতদিন জানেন সরকার আস্থাহীনতার মাধ্যমে ক্ষমতায় ছিল। দীর্ঘ 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনা একটা কলুষিতভাবে ক্ষমতায় ছিল, এটা আপনারা সকলে জানেন। সেই দিক থেকে বর্তমান সরকারের উপর মানুষের আস্থা আছে কিনা, জাস্ট একটা উদাহরণ দিয়ে আমাদের আজকের কন্টেন্টটি শেষ করব। সেটা হচ্ছে এই যে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হলো 2025 সালের পবিত্র মাহে রমজান রোজার ঈদ, যেটা সেই দিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে যারা সাক্ষাৎ করেছেন তিনি মানুষের সাথে দেখা দিয়েছেন। বিশেষ করে যা ঈদের নামাজ পরেই মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত যে তার সাথে দেখা বা তাকে একটা সোয়া পাওয়ার জন্য মানুষের যে একটা আকাঙ্ক্ষা, সেটা ছিল একটা অনন্য নজির বাংলাদেশের ইতিহাসে। এতদিন আপনারা জানেন সরকার প্রধান বা রাষ্ট্রীয় প্রধান যারা ছিল তাদের প্রতি জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই দূরত্ব থেকে বেরিয়ে এসে মানুষের একটা কঠিন ভালোবাসার জায়গা তৈরি হয়েছে সরকারের প্রতি, বা সরকারের প্রতি যে একটা আস্থার জায়গা সেটা কিন্তু তৈরি হয়ে আছে। সেই দিক থেকে অবশ্যই আমরা বলবো যে মানুষের সরকারের প্রতি যে আস্থা, এটাই হচ্ছে ফাইনাল বিষয়। আরও বলতে থাকলে অনেক কিছুই হয়ে যাবে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। যে বিষয়গুলো তুলে ধরলাম আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আমরা 2টি পর্ব করলাম, আগের পর্বটাও চ্যানেলে আপলোড দিয়ে আছে, সেটা দেখে নেবেন। আর এই পর্ব নিয়ে আপনার মন্তব্য থাকলে সেটাও কমেন্ট করে লিখে জানাবেন যে বাংলাদেশে আদতেই